আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম, তো আমাদের এই যে অ্যাসোসিয়েটিভ ম্যাপিং এর ক্ষেত্রে কি হয় ব্যাপারটা, তো প্রত্যেকটা অ্যাড্রেস কি করে একটা ডাটা হোল্ড করে। সেক্ষেত্রে সে মেমোরি যে কোনো জায়গা থেকে জায়গা তখন করতে পারে, মানে ডিরেক্ট অ্যাড্রেসিং গুলো করে। তো সেক্ষেত্রে আসলে কি হয়, মানে আমাদের যখন সিপিইউ কল করে, সে একটা 15 বিটের অ্যাড্রেস দিয়ে কল করে, তার এগেইনস্টে 12 বিটস এর যে ডাটাটা সেটা সে কি করে, তাকে রিপ্লাই হিসেবে সিপিইউ কে দেয়। হুম। তো তখন আর কোনো ধরনের, এখানে যখন আরেকটা ব্যাপার বলছিলাম, যদি এখন সে খুঁজে না পায় আসলে আমি যেই অ্যাড্রেস দিয়ে কল করলাম সেটা যদি আমার ক্যাশ মেমোরি অ্যাড্রেসের সাথে না মিলে, তখন সে কি করে, আমাকে ঘুরে আবার সেই মেইন মেমোরির কাছে যাইতে হবে, র্যামের কাছে যায়, সেখান থেকে কল করে, কল করার মাধ্যমে সে কি করে এই অ্যাড্রেসের এগেইনস্টে ডাটাগুলো, মানে অ্যাড্রেস আর ডাটাগুলো পেয়ার হিসেবে টেবিল ফরম্যাটে কি থাকে, তো এই ক্যাশ মেমোরিতে সেভ থাকে। তো এখন কথা হচ্ছে, যদি এমন কোন অ্যাড্রেস এখানে থাকে, সাপোজ এটা আমার এখন ইউজ হচ্ছে না, মানে এটা হয়তো কিছুদিন আমি রিপিটেডলি ইউজ করতাম, কিন্তু এখন সেটা ইউজ হচ্ছে না এবং আমার নতুন আরেকটা ইনস্ট্রাকশন এখন দরকার। তো তখন সেই ক্ষেত্রে সিপিইউ কি করবে, সিপিইউ কি করবে, এইটার যে অ্যাড্রেস আর ডাটার যে পেয়ারটা, তাকে এখান থেকে রিপ্লেস করে দিয়ে নতুন আজকে যে ইনস্ট্রাকশনটা দরকার হচ্ছে সেটা এখানে কি করবে, সেখানে প্লেস করে দিবে। এইভাবে মেনলি অ্যাসোসিয়েটিভ মেমোরি যে ম্যাপিংটা সেটা আসলে ক্যাশ মেমোরিতে হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আসলে আমাদের রাউন্ড রবিন যে প্লেসমেন্টের ক্ষেত্রে, যে প্রতিটা প্লেসে আসলে এই যে প্লেসমেন্ট, মানে কোথায় আসলে আমার মেমোরি গুলো অ্যালোকেশন হবে, যে অ্যাড্রেস গুলো অ্যালোকেট করা হবে, তার টাকা রাখা হবে, সেটা হচ্ছে রাউন্ড রবিন শিডিউলিং। রাউন্ড রবিন শিডিউলিং করবো হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা অপারেটিং সিস্টেমে এই সম্পর্কে করে থাকে। রাউন্ড রবিন কি, যদি আমার অনেকগুলো প্রসেস একসাথে রান হতে থাকে, তাহলে প্রতিটা প্রসেসই এক একটা সাইকেল করে সে কি এক অংশ বা দুই অংশ করে করে কি অ্যাক্সেস করতে পারে মেমোরিতে। প্রতিটা প্রসেস, মানে কোন প্রসেস, একটা প্রসেস তো রানিং আছে P1, এটার জন্য P2 P3 এগুলো বসে থাকবে না। তারা কি করে, কনকারেন্টলি মেমোরি থেকে কি করতে পারে, অ্যাক্সেস করতে পারে। মানে P1 যদি যদি 10 সাইকেল দরকার, মানে 10 বার যদি তার আসলে অ্যাক্সেস করা দরকার, তখন সে প্রথম মানে তো দুইবার পাবে, P2 দুইবার পাবে। মানে আসলে এখানে প্রায়োরিটি ভিত্তি না করে এখানে সবাইকে কি করা হয়, অ্যাক্সেসের সুযোগ দেওয়া হয়। সেক্ষেত্রে রাউন্ড রবিন অ্যালগরিদমটা এখানে যেমন যেটা রিপ্লেসমেন্ট করি, সেক্ষেত্রে কি রাউন্ড রবিন শিডিউল ফলো করা হয়। মানে প্রত্যেককে সুযোগ দেওয়া হয়, মানে এখানে প্রায়োরিটির ভিত্তিতে না করে, মানে যেটা হচ্ছে তোমার ইউজ হচ্ছে না সেটাকে রিপ্লেস করে নতুন আরেকটা চলে আসবে। এখন আর এখানে এই যে ফাইনালি যেটা হয়, মানে যদি আমি আসলে ইয়ে করতে চাই, মানে অ্যাক্সেসটা হয় রাউন্ড রবিন এর মাধ্যমে, আর যদি আমি সেটা রিপ্লেস করতে চাই, মানে আমি আসলে পার্মানেন্টলি এই ক্যাশ মেমোরি থেকে আমি এই অ্যাড্রেসের সাপেক্ষে ডাটাটাকে আসলে রিপ্লেস করে দিতে চাই, সেটা হয় কি ফার্স্ট ইন ফার্স্ট আউট সাপেক্ষে। মানে তো প্রথম যে ডাটাটা আমার বসছিল সেটাকে আমি রিপ্লেস করে আমার নতুন যে ইনস্ট্রাকশন আসছে সেটাকে আমি এখানে প্লেস করে দেবো। এভাবে আর কি তোমার অ্যাসোসিয়েটিভ ম্যাপিংটা কাজ করে। ম্যাপিং গুলোর কাজই হচ্ছে যে আমি কিভাবে সিপিইউ থেকে এফিশিয়েন্টলি ক্যাশ মেমোরির মাধ্যমে আমার একটা অ্যাড্রেসকে কল করে ডাটাটাকে আমি রিড করতে পারি। এখন ডিরেক্ট ম্যাপিং জিনিসটা কি, ক্যাশ মেমোরি আরেকভাবে ম্যাপিং করে থাকে, আর অ্যাসোসিয়েটিভ মেমোরি ম্যাপিং যেটা সেটা হচ্ছে কি এক্সপেন্সিভ কম্পেয়ার টু র্যান্ডম অ্যাক্সেস মেমোরিজ। কারণ আমাদের যে র্যাম আমরা ব্যবহার করি সেটার সাপেক্ষে অ্যাসোসিয়েটিভ ম্যাপিং এর মাধ্যমে ক্যাশ মেমোরি ইমপ্লিমেন্ট করাটা একটু মানে কস্টলি। এর জন্য কি করা হয়, এটার থেকে ভালো আরেকটা সলিউশন আনা হলো ডিরেক্ট ম্যাপিং। তো ডিরেক্ট ম্যাপিং আসলে কি করে, ডিরেক্ট ম্যাপিং আসলে কি করে, আমার যে ওয়ার্ডটা থাকে, যদি আমি চিন্তা করি যে আমাদের আসলে ক্যাশ মেমোরিতে 2 to the power k সংখ্যক ওয়ার্ড হোল্ড করা আছে, এবং প্রতিটা ওয়ার্ড যদি আর 2 to the power n সংখ্যক আছে কিনা মেইন মেমোরিতে। আর আমরা সবসময় জানি ক্যাশ মেমোরিতে অবশ্যই মেইন মেমোরি থেকে কম অ্যাড্রেস সে কি করে পারে, হোল্ড করতে পারে, কম ওয়ার্ড হোল্ড করতে পারে। এখন প্রতিটা অ্যাড্রেসকে কি করে তারা দুটা ভাগে ভাগ করে, ওই যে একটু আগে আইডিয়া দিয়েছিলাম তোমাকে, সেটা হচ্ছে কি প্রথম যে এলএসবি পার্টটা সেটা 9 বিট, মানে টোটাল অ্যাড্রেস তো 15 বিটের। তো সে প্রথম যে 9 বিট সেটাকে কি করে তোমার ইন্ডেক্স হিসেবে কাজ করে, আর পরের যে 6 বিট থাকে সেটাকে তোমার ট্যাগের বিট হিসেবে কাজ করে। তোমার ইফিশিয়েন্টলি কত দ্রুত খুঁজে বের করা যায় সেটার জন্য আসলে মেইনলি এই ইন্ডেক্স আর ট্যাগের ব্যাপারটা এখানে আনা হয়েছে। তো আমাদের ক্যাশ মেমোরি যখন তোমার কি করবে, যখন সিপিইউ একটা তোমার অ্যাড্রেস কল করে, সেটা 15 বিটের হয়, তখন সে প্রথমে আগে তার সাথে তার ইন্ডেক্সে গিয়ে তার প্রথম যে 9 বিট সেটাকে আগে সে মিলায়। হ্যাঁ, যখন মিলে তখন সে কি করে, তার ট্যাগ কোন ট্যাগে ডাটাটা সে রিসিভ করতে চাচ্ছে সেটার সাথে দেন সে কম্পেয়ার করে। এইভাবে সে মেনলি একটা ডাটাকে তার টেবিল থেকে খুঁজে বের করে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এটা হচ্ছে মেমোরি, মেইন মেমোরি, আর এটা হচ্ছে আমাদের ক্যাশ মেমোরি। তো এখন
দেখো মেইন মেমোরিতে যে ডাটাটা আছে তার একটা কপি কিন্তু আমার ক্যাশ মেমোরিতেও আছে। হ্যাঁ, তো যখন সিপিইউ যখন কল করে যে আমার 00 ট্যাগের তার সাথে ইন্ডেক্স ভ্যালু 000 এই ডাটাটা আমার দরকার, তখন কি সে কি খুব ইজিতে এখানে সেক্ষেত্রে কি সিপিইউ কে রিপ্লাই দিয়ে দিতে পারে, যেহেতু ক্যাশ মেমোরিতে অলরেডি এটা হোল্ড করা আছে, সে ইজিতেই রিপ্লাই দিয়ে দিতে পারে। এখন কথা হচ্ছে যদি এমন কোনো কিছু হয় যে দুইটা অ্যাড্রেসেরই মানে দুইটার ইন্ডেক্স ভ্যালু সেম, সেক্ষেত্রে কি ট্যাগের ডিফারেন্সটা হবে। তো এখন এমন যদি হয় সিপিইউ চাচ্ছে যে আমার এই ক্যাশে তোমার নতুন মানে সেম ইন্ডেক্স ভ্যালুতে একটা ভিন্ন হবে, নতুন আরেকটা ডাটা তোমার চাচ্ছে যে, যেমন এখানে উদাহরণটা দিয়ে বলা আছে যে সাপোজ দ্য সিপিইউ নাও ওয়ান্টস টু অ্যাক্সেস দ্য ওয়ার্ড ফ্রম আওয়ার অ্যাড্রেস 02, এটা হচ্ছে ট্যাগ ভ্যালু 02, মানে এই দুটা দিক হচ্ছে ট্যাগ ভ্যালু আর 000 হচ্ছে আমার ইন্ডেক্স ভ্যালু। তো আমার ঠিক আছে ইন্ডেক্স এই 000 সেটা যেহেতু আমার অলরেডি কি আছে ইউজড আছে, হ্যাঁ ইট ইজ ইউজড টু অ্যাক্সেস দ্য ক্যাশ। তো এখন এবার টু ট্যাগস আর দেন কম্পেয়ার্ড, মানে এই 00 আর 02, আমি দেখতে পাচ্ছি যে আমার উপরে কিন্তু টেবিলের দিকে তাকালে আমি দেখতে পাচ্ছি যে আমার যখন প্রথমে অ্যাক্সেস করতে চাই 000 এটার সাথে আগে কম্পেয়ার করে, যখন দেখলো যে হ্যাঁ এটা মিলছে, এটা মিলার পরে বেশি করে ট্যাগ ভ্যালু যদি একই রকম ইন্ডেক্স ভ্যালু হয়ে যায় সেক্ষেত্রে সে ট্যাগ ভ্যালুটা কম্পেয়ার করে, যখন দেখলো 00 আর 02 পার্থক্য, তখন সে কি করলো এটাতে এখানে সে রিপ্লেস করে, রিপ্লেস করার পরে সে 02 এর এগেইনস্টে যে ভ্যালুটা আছে সেটা কি করে সে শো করে। এখানে 02 ভ্যালু আছে কত আমার এখানে দেখো, আমাদের এখানে যখন 02 ট্যাগে ক্যাশ মেমোরিতে ভ্যালু ছিল 6710, কিন্তু তুমি ইয়েতে যাও, এই দেখো সেম ইয়েতে সেম ইন্ডেক্স নাম্বার, কিন্তু এটা ট্যাগ ভ্যালু মিলছে 02 এর সাথে, এখানে আছে কত 5670, তখন সে কি করবে, তখন সে এই 1220 কে তখন সে করে রিপ্লেস করে দিয়ে এখানে 5670 কে সে শো করবে। এটাই হচ্ছে ডিরেক্ট এই ডিরেক্ট ম্যাপিং এর কাজ। তো আরো কিছু আরেকটা ডিরেক্ট ম্যাপিং যেটা করে সে কি করে ব্লক ওয়াইজ প্রতিটা ব্লকে কিছু সংখ্যক ওয়ার্ড রাখে, যেমন এখানে ব্লক সাইজ যদি 8 দেখানো হয়েছে মানে এই প্রতিটা ব্লকে সর্বোচ্চ আমার 8টা করে এই ইনস্ট্রাকশন সেট থাকতে পারবে বা ওয়ার্ড থাকতে পারবে। তখন ব্যাপারটা আমার আরেকটু ইজি হয়ে যায়, তখন আবার কম্পেয়ার করা আরো বেশি ইজি হয়ে যায়, মানে তখন আমার ম্যাপিংটা ইজি হয় কি হবে, কারণ তখন দেখছে প্রতিটা ব্লক, তখন আমি কি ব্লক দিয়ে যদি খুঁজি তখন সিপিইউ তার সাথে ইনস্ট্রাকশন সেটে ইন্ডেক্সের যেই টোটাল 9টা বিট থাকে তার ভিতরে 3টা বিট ওয়ার্ডের জন্য রাখে আর বাকি 6টা বিট তার ব্লকের জন্য দিয়ে দেয়, তখন তার খুঁজে পেতে আরো বেশি সুবিধা হয়। এই হচ্ছে কথা। ডিরেক্ট ম্যাপিং এখানে 8 বিটের জন্য দেখা হয়েছে, 8 বিট 8টা প্রতিটা ওয়ার্ড, মানে এখানে 64টা ব্লক আছে টোটাল, প্রতিটাতে তোমার 8টা করে আমার ওয়ার্ড আছে। আচ্ছা, এখানে আর যেহেতু এখানে টোটাল আমার 8টা ব্লকে ভাগ করছে, তাহলে 8টা ব্লকে প্রতিটাতে 8টা করে ওয়ার্ড থাকে, এভাবে তোমার টোটাল ব্লক হচ্ছে 64টা, দুটা গুণ দিলে দেখতে পারবো টোটাল হচ্ছে 512। 512টা ওয়ার্ড আমরা বলছি যে ক্যাশ মেমোরি, যেহেতু এগুলো আগের দিনের ক্যাশ মেমোরি, মানে ব্যাপারগুলো হচ্ছে প্রথম দিকে আসলে কেমন ছিল কম্পিউটার ইনস্ট্রাকশন গুলো, মানে ছোট ছোট ক্যাশ মেমোরি ছিল 512 বাইটের, তো সেক্ষেত্রে তখন কি মাত্র এই যে 512টা ওয়ার্ড সে হোল্ড করতে পারবে, প্রতিটা হচ্ছে 3 বিটের করে ফিল্ড। আর এরপরে যে ব্যাপারটা হচ্ছে সেট অ্যাসোসিয়েটিভ মেমোরি। আচ্ছা মিটিংটা মনে হয় এখানে শেষ হয়ে যাবে, তুমি আবার একটু কষ্ট করে আরেকবার জয়েন করো, হ্যাঁ এটা 1 মিনিট সময় আছে, আরেকবার তোমরা একটু জয়েন করো।